প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা শিরোনাম দেখে বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব। প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটা জিনিস দেখি, মনে করি একটা আবদ্ধ পাত্র, এটার মধ্যে তরল বা বায়বীয় পদার্থ আছে। তো আমরা ধরে নিই এটার মধ্যে তরল পদার্থ আছে। এখন আমরা এখানে একটা নিশ্ছিদ্র পিস্টন সংযুক্ত করব, তার ক্ষেত্রফল A। এখানে একটা নিশ্ছিদ্র পিস্টন সংযুক্ত করব, যার ক্ষেত্রফল 2A। তারপর এইখানে একটা নিশ্ছিদ্র পিস্টন সংযুক্ত করব, যার ক্ষেত্রফল হবে 3A। এখানে একটা পিস্টন সংযুক্ত করব, যার ক্ষেত্রফল হবে 4A। এখন আমরা দেখব এই পিস্টনে যদি আমরা F বল প্রয়োগ করি, তাহলে এই পিস্টনকে স্থির রাখতে হলে আমাদেরকে ভিতরের দিকে, এখানে F বল প্রয়োগ করলে এই বলটা তরলের মধ্যে সঞ্চালিত হবে। তো আমরা দেখব এই পিস্টনটা বাইরের দিকে সরণ করবে, এই পিস্টনটারও বাইরের দিকে সরণ করবে, এটাও বাইরের দিকে সরণ করবে। এখন আমরা যদি এটাকে স্থির রাখতে হয় তাহলে 2F বল প্রয়োগ করতে হবে। এটাকে স্থির রাখতে হলে 3F বল প্রয়োগ করতে হবে। এটাকে স্থির রাখতে হলে 4F বল প্রয়োগ করতে হবে। তাহলে কেন রাখতে হবে এই সম্পর্কে বিজ্ঞানী প্যাসকেল একটা সূত্র প্রণয়ন করেন। সূত্রটা হচ্ছে এরকম: আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থে কোনো অংশে বল প্রয়োগ করলে সেই বল তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে এবং পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করবে। তো এই কারণে দেখো, যখন এখানে F বল প্রয়োগ করা হয়েছে, সমানভাবে সঞ্চালিত হইলে এখানকার ক্ষেত্রফল 2A, তাহলে এখানে তার দ্বিগুণ বল বাইরের দিকে ক্রিয়া হবে। ঠিক এখানে ক্ষেত্রফল তার 3 গুণ, তাহলে সমানভাবে সঞ্চালিত হলে তাহলে 3F বল বাইরের দিকে ক্রিয়া হবে। তাকে স্থির রাখার জন্য 3F বল বিপরীতে প্রয়োগ করতে হবে। এখানে যেহেতু এই ক্ষেত্রফলটা তার হচ্ছে কত গুণ, 4 গুণ, সমানভাবে যেহেতু সঞ্চালিত হবে বলছে, এই কারণে এইখানে পিস্টনটাকে যদি আমরা স্থির রাখতে হয় তাহলে 4F বল, অর্থাৎ এই বলে 4 গুণ বল প্রয়োগ করে তাকে স্থির রাখতে হবে। এটাই হচ্ছে বিজ্ঞানী প্যাসকেলের সূত্র। এবার আসি বিজ্ঞানী প্যাসকেলের সূত্র থেকে কিভাবে বল বৃদ্ধি করা যায়। আমরা তো এটা এইভাবে চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করলাম। এবার আমরা সূত্রের সাহায্যে আসি, আমরা ব্যাখ্যাটা করি কিভাবে বল বৃদ্ধি করা যায়। আমরা একটা ছোট পিস্টন নিব, এখানে একটা ছোট সিলিন্ডার, এদিকে একটা নিব বেশি, তার থেকে একটু বহুগুণ বেশি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট সিলিন্ডার। দুইটা সিলিন্ডার নিয়ে তাদেরকে একটা নল দ্বারা যুক্ত করব। অথবা আমরা এটাকে এইভাবেও বলতে পারি, ইউ আকৃতি একটা সিলিন্ডার, যার এক বাহুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, আরেক বাহুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার থেকে বহুগুণ বেশি। মনে করি এটার ক্ষেত্রফল হচ্ছে A1,
এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A2, এখানে A1 লেস দেন A2। এটাকে তরল দ্বারা পূর্ণ করলাম। তরল আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটবে। তরল দ্বারা পূর্ণ করলাম, পূর্ণ করার পর এখানে একটা নিশ্ছিদ্র পিস্টন সংযুক্ত করব, এখানেও একটা নিশ্ছিদ্র পিস্টন সংযুক্ত করব। সংযুক্ত করে এই পিস্টনে অর্থাৎ ছোট সিলিন্ডারে আমরা F1 বল নিচের দিকে প্রয়োগ করব। প্রয়োগ করলে এইখানে একটা চাপ অনুভূত হবে, সেই চাপটা হবে P ইকুয়াল হবে F1/A1। প্যাসকেলের সূত্র অনুসারে এই চাপ তরল পদার্থের মধ্যে দিয়ে সমানভাবে সঞ্চালিত হবে। সঞ্চালিত হয়ে এই বৃহত্তম পিস্টনের উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। মনে করি এই বলটা হচ্ছে F2। তাহলে এই বলটা কে প্রয়োগ করবে? এই বলটা প্রয়োগ হবে চাপ, এই চাপের কারণে এই চাপটাই পিস্টনটাকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, যার ফলে পিস্টনটা উপরের দিকে উঠবে। এবার আমরা F2 এর মানটা তাহলে কি হবে? F2 এর মান হবে, আমরা জানি বল ইকুয়াল হচ্ছে চাপ গুণ ক্ষেত্রফল। তাহলে এখানে চাপ হবে প্রথম পিস্টনের যে চাপ সেটা তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই পিস্টনকে উপর দিকে তুললো, সেই চাপটা। আর ক্ষেত্রফল হবে A2। তাহলে ইকুয়াল ফি এর মানটা আমরা লিখতে পারি F1/A1 A2। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। এখন দেখো আমরা কিভাবে এটা বল বৃদ্ধি করে, একটু ভালো করে আমরা লক্ষ্য করে যদি আমরা A2 এর মানটা A2 যদি আমরা নিই A1 এর থেকে 100 গুণ বড়, অর্থাৎ দ্বিতীয় পিস্টনে বৃহত্তম পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ক্ষুদ্রতম পিস্টনের ক্ষেত্রফলের থেকে আমরা 100 গুণ বেশি নিই, তাহলে কি হবে? দেখো এই F2 F1 A1 100 A1 যদি আমরা কেটে দিই তাহলে আমাদের মান আসে 100 F1। তাহলে আমরা ক্ষুদ্র পিস্টনের যে পরিমাণ আমরা বল প্রয়োগ করি না কেন, বৃহত্তম পিস্টে তার 100 গুণ বল পেয়ে যাব। তাহলে আমাদের বল কতটুকু বৃদ্ধি হবে না হ্রাস হবে এটা নির্ভর করবে আমাদের A2 এর উপর। A2 A1 এর থেকে কত গুণ বড়। যদি আমরা 1000 গুণ বড় নিই তাহলে আমাদের ক্ষুদ্র পিস্টনে যে পরিমাণ বল প্রয়োগ করব এই পিস্টনে 1000 গুণ বেশি পাবো। তো মনে করো আমরা ক্ষুদ্রতম পিস্টনে 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে আবার দেখো বড় পিস্টনে আমরা কতটুকু বল ফিরে পাবো? 1000 নিউটন বল ফিরে পাবো। এই নীতি ব্যবহার করে আমরা জানি হাইড্রোলিক গিয়ার, গাড়ি ব্রেক করে যেটা হঠাৎ জায়গায় থেমে ফেলে, হাইড্রোলিক গিয়ারের কারণে ছোট্ট একটা যন্ত্র। তারপর দেখবা যে তোমরা দেখে থাকবা যখন গাড়ির চাকা যখন পাংচার হয়ে যায়, গাড়ির চাকা খোলার জন্য ছোট্ট একটা জিনিস যেটার মধ্যে পাম্প করে গাড়িটাকে উপরের দিকে তোলা হয়, ছোট্ট একটা জিনিস যেটাকে ঝক বলে, ওইটাও কিন্তু হাইড্রোলিক এর মাধ্যমে। তারপরে আমরা বিভিন্ন যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি দেখে থাকি যেগুলো সবগুলা এই হাইড্রোলিক অর্থাৎ প্যাসকেলের সূত্র অনুসারে তৈরি করা হয়েছে। আমরা এখন একটা ভিডিওর মাধ্যমে একটা যন্ত্রের কার্যনীতি দেখব।
মনে হয় শক্তিও বেশি রূপান্তর করি, অথবা কাজ মনে হয় ছোট পিস্টন থেকে বড় পিস্টনে বেশি কাজ অনুভূত হয় না। জিনিসটা না, আশ্চর্যজনক হচ্ছে কি, ছোট পিস্টনে যে পরিমাণ কাজ হবে বড় পিস্টনের ঠিক সম পরিমাণে কাজই হবে। আসি আমরা সেই জিনিসটার দিকে অগ্রসর হই। তো আমাদের মনে করো ছোট পিস্টনে যখন F1 বল প্রয়োগ করা হয়েছে, তার সরণ হলো L1। L1 সরণের কারণে এখানে যে পানি অপসারিত হয়েছে তার আয়তন হচ্ছে B1 ইকুয়াল A1 L1। কারণ আমরা আয়তন জানিয়েছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ উচ্চতা বা দৈর্ঘ্য। তাহলে এই জন্য A1 হচ্ছে ক্ষেত্রফল, L1 হচ্ছে পানির উচ্চতা। এখন এখানে যদি L1 সরণ ঘটে, ঠিক এইখানকারও পিস্টনেরটারও L2 সরণ ঘটবে। তখন এখানকার পানির আয়তন হবে B2 সমান, যে পানিটা এখানে বৃদ্ধি পাইছে তার আয়তন হবে A2 L2 জিনিসটা। এবার আসো আমরা লিখতে পারি B1 B2। B1 B2 লেখার আগে আমি তোমাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। 1 গ্লাস পানি নিলাম, এই 1 গ্লাস পানি আমরা একটা খালি জগে ঢাললাম। তখন এবার দেখ, তাহলে 1 গ্লাসের পানির আয়তন এখানে যত, জগেও তত হবে। তাহলে পরিবর্তন কি হলো? ক্ষেত্রফল এবং গভীরতার পরিবর্তন হলো। কিরকম? গ্লাসে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম ছিল, গভীরতা বেশি ছিল। জগে যখন ঢালা হয়েছে তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেড়ে গেল, গভীরতাটা কমে যাবে। কিন্তু গ্লাসের পানি আর জগের পানি একই পানি, অর্থাৎ আয়তন সমান। সেই হিসাবে আমরা এখানকার পানিগুলা যেগুলা সরণ করছে, তাহলে এখানে অপসারিত হয়েছে, এই পানিগুলা এখানে আসছে, এই দিকে এসে স্থান দখল করছে। এই কারণে B1 সমান B2। তাহলে আমরা লিখতে পারি A1 L1 সমান A2 L2। তাহলে L2 সমান কি হবে? L2 সমান হবে A1 L1 A1 A2 ইন্টু L1। আমরা পূর্বে শিখেছি F2 সমান সমান A2 A1 ইন্টু F1। এবার আসি ছোট পিস্টনে কৃত কাজ। W1 সমান সমান হবে F1 L1। কারণ আমরা জানি কৃত কাজ হচ্ছে বল গুণ সরণ। তাহলে ছোট পিস্টনের প্রযুক্ত বল F1 আর সরণ যদি L1 হয়, তাহলে ছোট পিস্টনের কৃত কাজ হবে F1 L1। এবার আসি বড় পিস্টনের কৃত কাজ। W2 ইকুয়াল F2 L2। কারণ এখানে অনুভূত বল ছিল F2 আর সরণ ছিল L2। এখন আমরা মান বসাই। F2 এর মান হচ্ছে A2 A1 ইন্টু F1। L2 এর মান হচ্ছে A1 A2 ইন্টু L1। তাহলে দেখো A2 A2 কাটা, A1 A1 কাটা, তাহলে গুণ করলে হয় F1 L1 সমান সমান W1। তাহলে আমরা কি দেখলাম? যে বড় পিস্টনে কৃত কাজ আর ছোট পিস্টনে কৃত কাজ সমান, অর্থাৎ সিলিন্ডারের যদিও বল বৃদ্ধি পায় কিন্তু কৃত কাজের পরিমাণ সমান থাকে। এবার আমরা এই অধ্যায় গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা একটা স্টিম দিয়ে এর প্যাসকেলের যত গাণিতিক প্রবলেম আছে সবগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব।
F2। এক নাম্বার প্রশ্ন, F2 এর মান নির্ণয় করো। আসি, আমাদের এখানে কি দেওয়া আছে লিখি আমরা। অঙ্কটা করতে গেলে আমাদের সূত্রের প্রয়োজন হবে F2 ইকুয়াল A2 A1 ইন্টু F1। এবার আসি আমাদের এগুলা দেওয়া আছে কিনা। আমাদের দেখো, ক্ষুদ্র পিস্টনে প্রযুক্ত বল F1 ইকুয়াল 10 নিউটন। বৃহত্তম পৃষ্ঠে ক্ষুদ্রতম পৃষ্ঠের ক্ষেত্রফল A1 ইকুয়াল 20 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা A1 পেয়ে গেলাম, F1 পেয়ে গেলাম। বড় পিস্টনের ক্ষেত্রফল A2 সমান সমান 200 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের F2 বের করতে হবে। আমাদের সবগুলো মানে আমরা পেয়ে গেছি। আমি বাংলা লেখাটা লিখলাম না, তোমরা লিখে ফেলবা, স্যারে যেভাবে বলছে সেইভাবে ওয়ার্ডগুলো লিখে ফেলবা। এবার আসো, আমাদের A2 এর মান 200 সেন্টিমিটার স্কয়ার, A1 এর মান 20 সেন্টিমিটার স্কয়ার ইন্টু F1 হচ্ছে 10 নিউটন। একটা জিনিস লক্ষ্য রাখবা যে আমাদের অতীতে অঙ্কগুলোর মধ্যে যখন সেন্টিমিটার ছিল আমরা মিটারে নিয়ে গেছি, কিন্তু আমরা এখানে কেন সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিয়ে নাই? কারণ আমাদের দেখো এখানে A2 আর A1 দুইটা অনুপাত। এখন যদি আমরা সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার দিকে, তাহলে এককটা কাটা যাবে। এই জন্য আমরা এখানে যে এককটা ছিল এটাকে আমরা কনভার্ট করি নাই। তাহলে সেন্টিমিটারকে সেন্টিমিটার স্কয়ার চলে গেল। তাহলে এবার এটার মান আমরা ক্যালকুলেটর দিয়ে সরাসরি বের করে ফেলবো। সরাসরি বের করলে কত আসে? 100 নিউটন। আমরা ক্যালকুলেটর প্রয়োগ করে আমরা মানগুলো বের করে ফেলবো। তারপরে আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে যদি আমরা ছোট পিস্টনের সরণ যদি ঘটে 10 সেন্টিমিটার, ছোট বড় পিস্টনে সরণ নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, বড় পিস্টনের সরণ নির্ণয় করো। তাহলে আমাদের বড় পিস্টনের সরণ সূত্র হবে L2 সমান সমান A1 A2 ইন্টু L1। এটাই মনে রাখবে, পদার্থবিজ্ঞানের অঙ্ক করার সময় আমাদের আগে কি চাচ্ছে সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। তখন সূত্রটা যখন আমাদের মাথায় থাকবে তখন আমরা কি করব, কি মানে প্রয়োজন আমরা সেগুলো সহজে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে দেখো, আমরা তো এতক্ষণ তো আমরা এখানে বল নিয়ে আলোচনা করছি। এখানে F1 এর মান 10 নিউটন আছে। এইটা কি আমরা লিখবো না লিখবো, কোনটা কি লিখবো, তথ্য কি লাগবে আমরা এটা বুঝতে পারি সহজে। তো আসি, আমরা কি লিখবো? তাহলে A1 এর প্রয়োজন। A1 কি? ছোট সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 তোমরা লিখবা। ছোট পিস্টনে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ইকুয়াল 20 সেন্টিমিটার স্কয়ার। এখানেও নিব না, দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, সেন্টিমিটার স্কয়ারে কাটা যাবে, কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 ইকুয়াল হবে 200 সেন্টিমিটার স্কয়ার। ছোট পিস্টনের সরণ L1
10 সেন্টিমিটার। যেহেতু এখানে L1টা সেন্টিমিটার দেওয়া আছে, আমরা L2টার অ্যান্সারও সেন্টিমিটার এককে বের করব, এই জন্য আমরা এটাকেও মিটারে নিচ্ছি না। তাহলে L2 ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আমরা লিখতে পারি A1 এর মান লিখব 20 সেন্টিমিটার স্কোয়ার, A2 এর মান 200 সেন্টিমিটার স্কোয়ার, L1 10 সেন্টিমিটার। এবার আসি আমরা ক্যালকুলেটর দিয়ে তার মানটা বের করে ফেলব। আসবে 1 সেন্টিমিটার। তাহলে আমাদের বড় পিস্টনের সরণ ঘটলো 1 সেন্টিমিটার। তারপরে আসো আমরা যদি বড় পিস্টনে, মনে করো বড় পিস্টনে আমাদের এখানে একটা ভর রাখা আছে, 20 কেজি ভরের একটা বস্তু রাখলাম এখানে। তাহলে বস্তুটা স্থির থাকবে কি না? যদি এখানে একটা বস্তু রাখি, আমরা ধরে নিলাম বস্তুটা হচ্ছে কি x, তাহলে প্রশ্নটা এইভাবে আসতে পারে, x বস্তুটি স্থির থাকবে কিনা, থাকবে কিনা। তাহলে স্থির থাকবে হ্যাঁ না কেন? কারণ দেখো যখন আমরা এখানে একটা বস্তু রাখি, এটার ওজন কাজ করবে দেখো নিচে দিকে। আমরা কি করতে হবে অঙ্কটা প্রশ্ন দেখে আমরা এবার বুঝি বাস্তব ক্ষেত্রে কি করবে। বস্তুর ওজনটা কাজ করবে নিচের দিকে, এখানে 10 নিউটন বল প্রয়োগ করায় F2 কাজ করবে উপরের দিকে। তাহলে এখানে দুইটা বস্তুর উপর দুইটা বল ক্রিয়াশীল, একটা বল হচ্ছে ঊর্ধ্বমুখী বল আর একটা হচ্ছে নিম্নমুখী বল। এখন বস্তুটা স্থির থাকতে হলে দুইটা বল সমান হবে, অর্থাৎ বস্তুর ওজন এবং ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল F2 বলটা সমান হতে হবে। যদি তাদের তারতম্য ঘটে তাহলে স্থির থাকবে না। যদি এখানে F2টা বেশি হয় বস্তু উপরের দিকে উঠবে, আর যদি F2টা কম হয় তাহলে বস্তুটা নিচের দিকে যাবে। তাহলে এবার আসি, তার মানে আমাদের এখানে কি বের করতে হবে? F2 বের করতে হবে আর বস্তুর ওজন বের করতে হবে। আমরা তো পূর্বের অঙ্কে তো আমরা F2 বের করেছিলাম, F2 এর মানটা ছিল 100 নিউটন। এখন আমরা W বের করব, W ইকুয়াল হচ্ছে mg। এবার আসি এখানে m কি? বস্তুর ভর। বস্তুর ভর m ইকুয়াল হচ্ছে 20 কেজি। অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এবার মান বসাই, m এর মান 20 কেজি, g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার ক্যালকুলেটরটা করি আমরা, 20 ইন্টু 9.8 196 নিউটন। তাহলে বুঝতেই পারছো বস্তুটা স্থির থাকবে না। কেন স্থির থাকবে না? কারণ F2 আর F1 সমান নয়, আমি পূর্বে আলোচনা করছি। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো? যেহেতু F2 লেস দেন W, সুতরাং X বস্তুটি স্থির থাকবে না। কাজ শেষ, আমাদের হয়ে গেল। এবার প্রশ্ন যদি এরকম করে, X বস্তুটিকে স্থির রাখতে হলে, প্রশ্নটা এরকম করলো, X বস্তুটিকে
এক্স বস্তুটিকে স্থির রাখতে হলে ছোট পিস্টনে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে বুঝতে পারছো এখানে প্রশ্নটা হচ্ছে কি, এক্স বস্তুটিকে স্থির রাখতে হলে ছোট পিস্টনে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল F2 ইকুয়াল A2 A1 ইন্টু F1। আমরা যেহেতু F1 এর মান বের করব, তাহলে আমরা সূত্রটা লিখতে পারি F1। দেখো F2 এর সময় সহজ করে বুঝা দিচ্ছি, যেহেতু F1 এর মান বের করতে বলছে, F2 এর সময় A2 বাই A1 হয়েছে, তাহলে F1 এর সময় হবে A1 A2 ইন্টু F2। এটা মাথায় রাখবা। এবার আসি আমাদের A1 দেওয়া আছে কিনা, তাহলে A1 বের করতে হবে কিন্তু F1। তাহলে A1 হচ্ছে 20 সেন্টিমিটার স্কয়ার, A2 200 সেন্টিমিটার স্কয়ার। এখন F2, আমাদের F2 কি 100 নিউটন হবে? না, হবে না। কেন হবে না? কারণ 100 নিউটন বল দিয়ে তো আমরা বস্তুটাকে স্থির রাখতে পারি নাই। তাহলে বস্তুটাকে স্থির রাখতে হলে কি করতে হবে? আমি একটু আগে আলোচনা করছি, বস্তুটাকে স্থির রাখতে হলে F2 এর মান এবং বস্তুর ওজন সমান হওয়া লাগবে। F2 এর মান এবং বস্তুর ওজন সমান হওয়া লাগবে। তাহলে আমরা পূর্বের অঙ্কে W এর মানটা বের করেছিলাম 196 নিউটন। তাহলে আমরা F2টা পেয়ে গেলাম। F2 হচ্ছে বস্তুর ওজন। এবার আমরা মান বসাই। A1 20 সেন্টিমিটার স্কয়ার, A2 200 সেন্টিমিটার স্কয়ার, F2 96 নিউটন। আসি এবার আমরা ক্যালকুলেশনটা করি। 20 into 96 divided 200, তাহলে 19.6 নিউটন। অর্থাৎ এক্স বস্তুটিকে স্থির রাখতে গেলে আমাদেরকে F1 মান 19.6 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের গেল এইটা। এখন আমার এখান থেকে আরেকটা অঙ্ক আসতে পারে এইভাবে, দেখা যে উভয় পিস্টনে কৃত কাজ ধ্রুবক। তাহলে আমরা কি করব? এবার আমরা কাজের মান বের করতে হবে। আমরা তো জানি W1 equal F1 L1, W2 equal F2 L2। সূত্র দুটো লিখে ফেললাম। এবার দেখি আমার পূর্বে আমার মানগুলো দেওয়া আছে কিনা। আমার মান F1 প্রযুক্ত বল, প্রথম পিস্টনে প্রযুক্ত বল F1 ছিল 10 নিউটন। দ্বিতীয় পিস্টনে কিন্তু প্রযুক্ত বল হবে না, দ্বিতীয় পিস্টনটা হবে অনুভূত বল। F2 ইকুয়াল হবে 100 নিউটন। L1 প্রথম পিস্টনের সরণ, L1 10 সেন্টিমিটার। কিন্তু একটা দেখো,
আমাদের এই এককটা যেহেতু নিউটন আছে, আমরা এককটাকে আমরা সেন্টিমিটারটাকে মিটারে নিতে হবে। তাহলে 100 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে 0.1 মিটার। L2 হবে, মান দেওয়া ছিল 1 সেন্টিমিটার, 100 দ্বারা ভাগ দিলে হবে 0.01 মিটার। আমরা এবার W1 আর W2 বের করব। যদি দেখি যে W1 এবং W2 যদি সমান তাহলে ধ্রুব থাকবে, আর সমান না হলে ধ্রুব থাকবে না। তো আসি, আমাদের F1 এর মান হচ্ছে এখানে 10 নিউটন, L1 হচ্ছে 0.1 মিটার। তাহলে আমরা এটা গুণ করলে হবে 1, কৃত কাজের একক হচ্ছে জুল। এবার আসো F2 এর মান হচ্ছে 100 নিউটন, L2 এর মান হচ্ছে 0.01 মিটার। তাহলে আমাদের এটা হবে তাও আবার 1 জুল। তাহলে যেহেতু W1 সমান সমান W2, সেহেতু কৃত কাজ ধ্রুব থাকে। আল্লাহ হাফেজ। আমাদের এই প্যাসকেলের এইভাবে ত্রিভুজ, আমাদের প্যাসকেলের এইভাবে অঙ্কগুলো আসে। সবাই ভালো থেকো। এইরকম অঙ্কগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে যে প্যাসকেলের আর কোনো অঙ্ক নিয়ে তোমার প্রবলেম হবে না।